Hello, my dear lovely students. Today you are again welcome to my YouTube channel. This is Perfect Learner, and you are again welcome and congratulations with the new topic with voice change. So, আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে আজকে ভয়েস চেঞ্জ সম্পর্কে টেন্স নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি একটু দীর্ঘ হবে অবশ্যই। ভিডিওর শেষে তোমরা কি কি শিখবে আগে শুনে নাও। টেন্সের 3-4টি ভিডিও আমি আপলোড করেছি এবং এই ভিডিওগুলোতে কিন্তু টেন্স নিয়ে মোটামুটি একটি আলোচনা করেছি। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই বলতে পারো, তাহলে টেন্স নিয়ে কিন্তু আমি আবার একটি ভিডিও করব। আমি ইনডিফিনাইট মুডের যে 3টি টেন্স থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই 3টি টেন্সকে কিন্তু আমি খুব সহজভাবে তোমাদের টেন্সের স্ট্রাকচারও দিয়ে দেবো। টেন্স যারা এখনো পর্যন্ত শেখোনি, তোমরা এই ভিডিও থেকে টেন্সও শিখবে, সাথে ভয়েস চেঞ্জও শিখতে পারবে। এই সুযোগটি কিন্তু ভিডিওতে অবশ্যই থাকবে। তোমরা স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। লেটস গেট স্টার্টেড। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ অবশ্যই আমি ইনডেফিনাইট মুডের, অর্থাৎ ইনডেফিনাইট মুড 3টি হয়, একটা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো আমি এখানে এই পাশে দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচারটি লিখেছি। তো এখানে যেটা অ্যাক্টিভ স্ট্রাকচার লেখা আছে, এই অ্যাক্টিভ স্ট্রাকচার কিন্তু অবশ্যই নর্মাল টেন্স। আমরা যে নর্মাল টেন্সের স্ট্রাকচার জেনে থাকি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে দেখো সাবজেক্ট V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি পূর্বের ভিডিওগুলোতে কিন্তু বলেছি, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, নর্মাল টেন্সে দেখো সাবজেক্ট উই, V1, প্লে এবং অবজেক্ট। এবং এটাকে যদি আমরা প্যাসিভ করি, দেখো এখানে প্যাসিভ স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি। যারা প্যাসিভ স্ট্রাকচার সম্পর্কে জানো না, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে। প্যাসিভের সাবজেক্ট আছে, এই সাবজেক্টটি কি হতে পারে? এখানে দেখো প্লে ভার্ব রয়েছে, এই যে প্লেটাকে আমরা V1 বলছি, প্লে ভার্বের কি রয়েছে, এটা অবজেক্ট। এই অবজেক্টটিকে আমরা এখানকার যে সাবজেক্ট দিচ্ছি সেটা সাবজেক্ট হিসেবে কিন্তু বসাবো। ওকে, তোমরা যদি বুঝতে না পারো কিভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট পাবো, তাহলে এখনই দেখে নাও। আই ইট রাইস, এই পুরো সেন্টেন্সটিতে সাবজেক্ট কোনটা আছে? সাবজেক্ট আই, এবং একটি ফাইনাইট ভার্ব কোনটা রয়েছে? ফাইনাইট ভার্ব হচ্ছে ইট, এবং অবজেক্ট এটা। তো এখানে এই যে অবজেক্ট এবং সাবজেক্ট আমি কিভাবে চিহ্নিত করলাম, এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমি প্রথম যে নাউনের ভিডিওটি করেছিলাম, সেই নাউনের ভিডিওর ভিতরে কিন্তু আমি অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট কি করে পাবো সেটা বলেছিলাম। তো তোমরা যদি নাউনের ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই দেখে নিও। ওকে, ভার্বকে প্রশ্ন করবে কাকে দিয়ে? কাকে অথবা কয় দীর্ঘইকার কি দিয়ে যদি প্রশ্ন করো, তাহলে কিন্তু তুমি কি পাবে? অবজেক্ট। দেখো এখানে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কিন্তু পাচ্ছি না, তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি? এখানে কি, আমি কি খাই, কি খাই, তাহলে উত্তর পাচ্ছি কি? রাইস। তো এটা হবে অবজেক্ট। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখো আমি যদি ঠিক ইট ভার্বকে যদি প্রশ্ন করি কে খায় বা কি খায়, তো এখানে কে বা কি দিয়ে যদি প্রশ্ন করি সেম, তাহলে কি হবে? সেটা আই হবে। ওকে, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে ইংরেজিতে এটাকে আমরা কি বলতে পারি না, ইংরেজিতে এটা হবে হুম, হুম অথবা ওয়ার্ড। বেঙ্গলিতে এটা কি হবে? বেঙ্গলিতে কাকে বা কি। ঠিক সাবজেক্ট পেতে গেলে আমরা ঠিক ইংরেজিতে লিখতে পারি কি, হু অথবা ওয়ার্ড। তো দেখো এখানে একই রকম জিনিস কিন্তু রয়েছে। তো হু সাবজেক্টিভ হয় আর হুম অবজেক্টিভ হয়, আর এখানে ওয়ার্ড সাবজেক্টও হতে পারে, ওয়ার্ড অবজেক্টও হতে পারে। তোমরা যদি ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে, তোমরা যারা ক্লাস 9-10 পড়ছো, তাদের কিন্তু অনেকেরই এই ডাব্লিউএইচ কোশ্চেনের কিভাবে আনসার করতে হয় সেটা নিয়ে প্রবলেম রয়েছে। তো এই ধরনের আনসার নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে কিন্তু অবশ্যই সাবজেক্টিভ আনসার এবং অবজেক্টিভ আনসার, সমস্ত ধরনের ইন্টারোগেটিভ অ্যাডভার্বস গুলো রয়েছে বা ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই স্পেসিফিক ভিডিও কিন্তু আমি করব। তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমরা সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু পেয়ে গেলাম, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে খুবই সুবিধা হয়ে গেল। তো এখানে আমি কি করতে পারি? উই প্লে ফুটবল। দেখো উই প্লে ফুটবল, তাহলে আমরা কি খেলি? আনসার কিন্তু আমরা ফুটবল পেয়ে যাচ্ছি। তো ফুটবল সাবজেক্ট হিসেবে লিখবো, তাহলে ফুটবল। তারপর আমি কি বলেছি? অ্যাম ইজ আর। এই অ্যাম ইজ আর থেকে কিন্তু তোমাদের একটা নিতে হবে। ওকে, তো ফুটবলের পরে অবশ্যই আমরা এখানে কি লিখতে পারি? ইজ। কারণ কি? এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ইনডেফিনাইট মুডের প্রেজেন্টে কিন্তু অবশ্যই অ্যাম ইজ আর লিখতে হয়, তার থেকে কিন্তু আমরা সিঙ্গুলার বলে ইজ নিলাম। এবার পরে যে মেইন ভার্বটি, অর্থাৎ আমরা এখানে দেখো ফাইনাইট ভার্ব লিখেছি। যে ফাইনাইট ভার্বের কোন ফর্ম হতে হবে? ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্ম লিখলে এটা কি হবে? অবশ্যই প্লেড হবে। ওকে, তাহলে প্লেড। তারপরে স্ট্রাকচার অনুযায়ী কি বসাতে হবে? বাই কার দ্বারা কাজটি করা হয়েছে, তো উই আজ লিখবো। ওকে, এই আজ কেন হলো? দেখো আমি কিন্তু এখানে হু দিয়ে যখন সাবজেক্ট করেছি, তখন এটার অবজেক্টিভ আনসার নিতে গিয়ে কিন্তু আমরা হুম লিখেছি। তো এক্ষেত্রে কি করতে পারি? এই যে
উই রয়েছে, দেখো উইটাকে আমরা অবজেক্ট হিসাবে কি লিখতে পারি, আস। তোমরা যারা প্রোনাউনের ভিডিও এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্রোনাউনের ভিডিও অবশ্যই দেখে নিও। এবং পার্সোনাল প্রোনাউন, এভাবে কি করে আমরা পার্সোনাল প্রোনাউনের ডেরিভেশনটা করব। তাহলে এখানে উই রয়েছে, উইটা কি হবে, আস। তাহলে যদি এখানে হি থাকে তাহলে এই হিটা কি হয়ে যাবে, হিম। যদি আমি এখানে শি লিখি তাহলে শিটা কি হয়ে যাবে, তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে হার হবে। যদি ইট থাকে, ইট অবশ্যই আনচেঞ্জড সেম হবে কি ইট। যদি এখানে ইউ থাকে তাহলে তোমাদের কি লিখতে হবে, ইউ, ইউ হয়ে যাবে। ওকে, যদি কোনো নাম থাকে তাহলে সেটা কি হবে, রাম ইজ রাম, এখানে রাম হয়ে যাবে। যদি আমি এখানে কি লিখি দে, তাহলে দে লিখলে আমাদের এটা কি হবে, অবশ্যই এটা দেম হয়ে যাবে। ওকে, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। উই, আস, হি, হিম, শি, হার এগুলো কিন্তু সব অবজেক্টিভ প্রোনাউন। ওকে, আর এই পাশের যেগুলো লিখেছি অ্যারো চিহ্নের পূর্বে সেগুলো কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন। তো যখন আমরা এইগুলোকে অবজেক্ট হিসেবে দেখবো, যখন সাবজেক্ট করব তখন কিন্তু অবশ্যই উই হবে, হিম থাকলে হি হবে, হার থাকলে শি হবে, ইট থাকলে ইট হবে, ইউ থাকলে ইউ, রাম থাকলে বা যে কোনো নাম থাকলে কিন্তু, সীতা থাকলে সীতা হবে, লক্ষ্মণ থাকলে লক্ষ্মণ হবে, রাহুল থাকলে রাহুল হবে। সাবজেক্ট অবজেক্টের নামের কোনো চেঞ্জ হয় না। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। বুক, এবার দেখো এটা সিঙ্গুলার রয়েছে, তো এখানে আমরা সাবজেক্ট হিসাবে কি পাচ্ছি, রাম, কারণ রাম কাজটি করছে, তাই না। রাম কাজটি যখন করবে তখন সেই সাবজেক্ট, এবং রাম কি কাজ করছে, বই পড়া কাজটি করছে। তাহলে এখানে আমরা অবজেক্ট অবশ্যই পেয়ে গেছি। অবজেক্ট কি হবে, বুক। তাহলে কি লিখবো, আ বুক। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স রয়েছে, তোমাদের একটা শর্টকাট নিয়ম বলি, সেই শর্টকাট নিয়মটি কি, তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে চিনবে। দেখো তোমরা মোস্ট অফ দ্য সেন্টেন্সে দেখবে ভার্বের পরে এস অথবা ইয়েস থাকে। তো এস অথবা ইয়েস থাকলে কিন্তু তোমরা চোখ বুঝে এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলবে। কারণ কারণ প্রেজেন্ট ইনডেফিনাইটে শুধুমাত্র এস অথবা ইয়ে যোগ হয়, পাস্ট টেন্সে হয় না। অন্য কোনো টেন্সে কিন্তু অবশ্যই তোমরা এটা দেখতে পাবে না। এই জন্য তোমাদেরকে বলবো, যারা দুর্বল আছো, যারা প্রথম দিকে, যারা বিগিনার্স, তোমরা যারা প্রথম ভয়েসে শিখছো, কোন টেন্স চিনতে পারছো না, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই কথাটি স্মরণ রাখতে হবে যে এস অথবা ইয়েস থাকলে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই বুকের পরে অবশ্যই এখান থেকে ইজ চুজ হবে। তাহলে ইজ, ভার্ব কোনটা রয়েছে, রিড, রিডের থার্ড ফর্ম কি হবে, ঠিক সেম আর ই এটি রিড, কিন্তু এটার উচ্চারণ কিন্তু তোমরা রেড বলবে। যদি রিড উচ্চারণ করো তাহলে কিন্তু ভুল হবে, কিন্তু লিখলে কিন্তু কোনো রকম ভুল দেখাবে না। ওকে, তারপরে কি হবে, বাই, রাম, রাম আনচেঞ্জড, আমি এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, আরেকটি দেখো, শি নোজ, শি নোজ মাই ফাদার, সে আমার বাবাকে জানে। তাহলে এখানে অবজেক্ট কি হতে পারে, এখানে অবজেক্ট কি হবে, দেখো শি নোজ, সে জানে, তাই তো। তাহলে কে, কে জানে, সে জানে। দেখো হু দিয়ে কোশ্চেন করছি, কে জানে, তাহলে পেয়ে গেলাম শি। তাহলে এটা আমাদের সাবজেক্ট হয়ে গেল। আর কি রয়েছে, মাই ফাদার। ওকে, যারা এক্সপার্ট তারা কিন্তু অবশ্যই বুঝে যাবে কে জানে, শি। এবং অবজেক্ট যদি পেতে চায় তাহলে কি হবে, মাই ফাদার কাকে জানে, কাকে জানে, কিভাবে প্রশ্ন করবে, কাকে জানে। ওকে, মাই ফাদারটাকে তুমি লিখবে মাই ফাদার। মাই ফাদার পরে কি হবে, মাই ফাদার পরে আবার ইজ বসাবে, তাহলে মাই ফাদার ইজ। এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে, সেটি কি হচ্ছে, নোন, তাই তো। এই নো এর থার্ড ফর্ম নোন হবে। এবার তুমি অবশ্যই এখানে বাই বসাতে চাইবে, কিন্তু বাই হবে না। এর কারণ কি জানো, এই নো এর পরে অবশ্যই আমরা কি বসাবো, টু। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কি প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কারণ এই যে নোন রয়েছে কিন্তু বাই চুজ করে না, এটা সব সময়ের জন্য কিন্তু টু বসে। তাই তোমরা কিন্তু ভুল করো না। এখানে যারা ক্লাস 12 স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই বিষয়টি খেয়াল করবে, কারণ নোনের পরে তোমাদেরকে বাই দেওয়া থাকবে, এবং এটা কারেকশন অফ এরর্স গ্রামাটিক্যাল পয়েন্টে কিন্তু তোমাদের সলভ করতে হবে। তখন তোমরা টু দিয়ে কারেক্ট করবে সেন্টেন্স। কি হবে, নোন টু। শি থাকলে আমি এখানে কি লিখেছি, দেখো শি থাকলে হার লিখেছি, তো এখানে কি হবে, হার। ওকে, আমার মনে হয় তোমাদের এই প্রেজেন্ট ইনডেফিনিটে বুঝতে আর সমস্যা নেই। তাহলে এবার আমরা ইনডেফিনিটের সেকেন্ড পার্ট কি, সেটা পাস্ট টেন্স। ওকে, লেটস গো। তো দেখো আমরা এবার কিন্তু পাস্ট ইনডেফিনাইট সম্পর্কে জানবো, এবং পাস্ট ইনডেফিনাইটের যে ভয়েস সেন্স রয়েছে সেটা অবশ্যই শিখবো। দেখো উপরে আমরা কি লিখেছি, অ্যাক্টিভ স্ট্রাকচার। এখানে অ্যাক্টিভ স্ট্রাকচার কি পেয়েছি, প্রথমে সাবজেক্ট। ওকে, তো প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু আমরা টেন্সের নর্মাল টেন্সে কি দেখেছি, সাবজেক্ট। তারপরে কি নর্মাল ফর্ম, অর্থাৎ নর্মালটা কি এখানে রয়েছে, দেখো ভি2, অর্থাৎ ভি2 কিন্তু পাস্ট টেন্স, টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে, তাকে কিন্তু আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স বলবো। তো এখানে প্রত্যেকটা দেখো, নিচে দেখো এখানে সাবজেক্ট রয়েছে, তারপরে ভি2 রয়েছে, এবং এখানে কি অবজেক্ট। আমি
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝানোর সময়, ভয়েস চেঞ্জ বোঝানোর সময় কিন্তু তোমাদেরকে এটা বলেছি কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট পাওয়া যায়। যদি তোমরা এখনো না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি পজ করে আগে দেখে নেবে। ওকে, সাবজেক্ট অবজেক্ট পেয়েছি এবং ভার্ব পেয়েছি। তো এটাকে যখন চেঞ্জ করব তখন কিভাবে, প্যাসিভ স্ট্রাকচারটিকে লক্ষ্য করো। এখানে প্যাসিভে কি রয়েছে, সাবজেক্ট প্লাস অজ ওয়্যার। ওকে, তারপরে কি রয়েছে, দেখো বাই লেখা হয়েছে, এটা কিন্তু অবশ্যই ভুল রয়েছে। ওকে, আই এম সরি, এখানে কি হবে V3 তারপরে বাই তারপরে গিয়ে অবজেক্ট হবে। ওকে, লিখেছি দেখো আই, এটা যখন অবজেক্ট হবে তখন মি হবে, তাহলে যখন অবজেক্ট রয়েছে তখন অবজেক্টটাকে যখন সাবজেক্ট হবে তখন অবশ্যই আমরা কি লিখবো, আই। তাহলে আমরা এখানে শুরু করলাম আই। ওকে, তারপরে কি লিখবো, আই এর পরে অবশ্যই অজ বসে, তো এখানে আই এর পরে লিখলাম অজ। এবার যে ভার্বটি রয়েছে V2, এটা থার্ড ফর্ম হবে, তাহলে থার্ড ফর্ম ঠিক সেম লাভড হবে। তোমাদের এখানে একটি দারুণ ট্রিক্স বলে দিই, যদি কোনো ভার্বের ফার্স্ট ফর্মে ইডি থাকে তাহলে সেটা যখন থার্ড ফর্ম হবে সেটা অবশ্যই কি হবে, সেই ইডি যোগ একদম সেম হবে। যেমন আমি যদি এখানে কুকড লিখে থাকি, কুকড, এই লিটল ট্রিক্সটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কুক থাকে তাহলে এটার V3ও কিন্তু এই কুকটি হবে। যদি আমি এখানে প্লেট লিখে থাকি তাহলে একটু আগে কিন্তু প্লেটের থার্ড ফর্ম আমরা কি করেছি, প্লেড, এটাও কিন্তু V3 হবে। যদি আমি এখানে লিখে রাখি লার্নড, কি লিখবো, লার্ন, দেখো এটা V2 এবং এটা V3 হবে। এরকম কিন্তু অনেক শত শত হাজার হাজার কিন্তু রয়েছে, যা পাস্ট টেন্স যদি ইডি থাকে তাহলে সেটা কি হবে, থার্ড ফর্ম কিন্তু সেম ফর্মটি বসবে, সেম স্পেলিং হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে কি করবে, শেয়ার করবে, কারণ এই ভিডিওতে কিন্তু নতুন ইনফরমেশন তোমরা পাচ্ছ যেটা অন্য কোনো ভিডিওতে পাবে না। রয়েছে রাম এইট রাইস, রাম ভাত খেয়েছিল, রাম কি খেয়েছিল, এখানে কি রাইস, তো রাইসটাকে কি করব, সাবজেক্ট বানাবো রাইস, এবং এটা ফার্স্ট টেন্স আছে তাই আমাদেরকে অজ ওয়ার্ড থেকে একটা চুজ করতে হবে। এটা প্যাসিভ স্ট্রাকচার, মুখস্থ করে ফেলবে সবাই যারা প্রথম দেখছো ভিডিও। তো রাম কি করবে, এরপরে ওয়াজ লিখবো, এবং এইট এর থার্ড ফর্ম কি হবে, ইটেন, ইটেন, এবং নিয়ম অনুযায়ী আমরা কি বসাবো, বাই রাম, নো চেঞ্জ। দেখো আমি এখানে একটু আগে বলেছি রাম যদি অবজেক্ট হয় তো সেই রামই থাকবে, যদি সাবজেক্ট হয় সেই রাম, নো চেঞ্জ। ওকে, তারপরে কি আছে নাম্বার 3, উই হেটেড হিম, উই হেটেড হিম, এখানে কি আছে, অবজেক্টে হিম রয়েছে তাই না, তাহলে হিমটাকে কি বানাবো আমি, এই হিমটাকে সাবজেক্ট বানালে কি হবে, এখানে হি, এখানে একটু এসো তোমরা সবাই দেখো, এখানে হি হিম রয়েছে, তাহলে হিম থাকলে সেটা কি হবে, আবার রিভার্স হবে হি। ওকে, তাহলে হি, হির পরে কি লিখতে হবে, ওয়াজ, ওয়াজ হেটেড থার্ড ফর্ম কি হবে, হেটেড। আমি একটু আগে কিন্তু বলে আসলাম, এখানে দেখো যেটা পাস্ট ফর্মে V2 তে থাকবে সেটা কিন্তু থার্ড ফর্মে গিয়ে সেম ফর্মটি হবে, তাই এখানে হেটেড রয়েছে, এটাও কিন্তু হেটেড হবে বাই, উই থাকলে কি হবে, আস, এখানে এসো, উই থাকলে আস হবে, তাহলে আস থাকলে কি হবে, সাবজেক্ট হয়ে যাবে। ওকে, তারপরে 4 নম্বর সবাই খেয়াল করো, 4 নম্বর কি রয়েছে, দে রোড লেটার্স, তাহলে দে রোড লেটার্স কি হবে, এখানে অবজেক্ট কি রয়েছে, তারা কি লিখেছিল, তারা লেটার লিখেছিল তাই না, তাহলে লেটার্স, লেটার্স দেখো এখানে প্লুরাল নাম্বার রয়েছে, তাহলে আমরা আর ওয়াজ লিখবো না, এবার কি লিখবো, ওয়্যার, লেটার্স ওয়্যার রিটেন, কাদের দ্বারা হয়েছিল, বাই, দে থাকলে কি হবে, দেম, দেখো এখানে দে থাকলে কিন্তু আমি দেম লিখেছি। ওকে, অবজেক্টিভ ফর্ম। আমি আশা করি তোমরা ভিডিও খুব এনজয় করছো, এবং যারা ভয়েস চেঞ্জ আজকে প্রথম শিখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে যাও। ওকে, যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু দেব। এখন নাম্বার 5 কি রয়েছে, আই টোল্ড আ স্টোরি টু হিম, এই যে সেন্টেন্সটি রয়েছে এখানে দুটি অবজেক্ট রয়েছে, আমরা এতক্ষণ দেখো প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে অবজেক্ট পেয়েছি, কিন্তু এখানে দুটি অবজেক্ট পাচ্ছি। এই দুটি অবজেক্টের ভিতরে একটিকে বলা হয় কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, আরেকটিকে কি বলা হয়, ইনডিরেক্ট অবজেক্ট। মনে রাখবে, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। তো আমাদের ইনডিরেক্ট অবজেক্ট কোনটা আর ডিরেক্ট অবজেক্ট কোনটা, এটাই প্রশ্ন। ওকে, যেটা ডিরেক্ট অবজেক্ট সেটা কিন্তু হয় বস্তুবাচক, কি হয়, বস্তুবাচক, যেটা ব্যক্তিবাচক হয় সেটাকে কিন্তু আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলি, বুঝতে পেরেছো। তো যখন এই ইনডিরেক্ট অবজেক্টটি ডিরেক্ট অবজেক্টের পরে বসবে তখন কিন্তু অবশ্যই তার আগে একটা প্রিপোজিশন থাকবে, টু অথবা ফর থাকবে। ওকে, এটা সেন্টেন্স মিনিং অনুযায়ী বা সেন্টেন্সের স্টাইল অনুযায়ী, সেন্স অনুযায়ী কিন্তু আমরা এটা বসাবো। তো এখানে আই টোল্ড আ স্টোরি টু হিম, যদি থাকতো আই টোল্ড হিম আ স্টোরি, যদি এইটা ডিরেক্ট অবজেক্ট যদি পিছনে বসতো তাহলে ইনডিরেক্ট অবজেক্ট সামনে আসবে, ন্যাচারালি সামনে চলে আসবে। তো সেন্টেন্সটি কেমন দেখাবে, আই টোল্ড হিম, আই টোল্ড হিম আ স্টোরি। এখানে দেখো আমরা কিন্তু কোনো রকম প্রেপোজিশন বসালাম না, কারণ ইনডিরেক্ট অবজেক্ট রীতিমতো সামনে বসে এবং পরে কি বসে, ডিরেক্ট অবজেক্ট।
এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না, মিনিং পুরো অ্যাটাচড, কোনো চেঞ্জ হয় না। ওকে, তো আশা করি তোমরা এই মুহূর্তে ডিরেক্ট এবং ইনডিরেক্ট সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমরা ভয়েস চেঞ্জ করব। আমি প্রথম সবসময় চেষ্টা করবো প্রথম যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটিকে নেবে। তো প্রথম অবজেক্ট আমরা কি পেয়েছি, আ স্টোরি, তো এখানে আ স্টোরি লিখবো, আ স্টোরি। তারপরে কি হবে, পাস্ট টেন্স থাকার কারণে ওয়াজ, টোল্ড এর থার্ড ফর্ম কি হবে, টোল্ড। তারপরে কি হবে দেখো, এখানে রিটেইনড অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটি থেকে যায়, যে দুটি ইনডিরেক্ট এবং ডিরেক্টের মধ্যে যে অবজেক্টটি থেকে যাবে তাকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে গিয়ে সেটাকে রিটেইনড অবজেক্ট নাম দাও। কি অবজেক্ট, রিটেইনড অবজেক্ট। তাহলে এই মধ্যে তোমরা তিনটি অবজেক্ট শিখলে, প্রথম ডিরেক্ট, ইনডিরেক্ট এবং রিটেইনড অবজেক্ট। ওকে, সেম। তারপরে চলে এসো টোল্ড টু হিম, এই টু হিম কে আমরা রিটেইনড অবজেক্ট বলছি। তারপরে বাই কি করবে, মি। ওকে, ভিডিওর সেকেন্ড পার্টে কিন্তু আমরা পাস্ট ইনডেফিনাইট এর ভয়েস চেঞ্জের মিনিমাম একটা ধারণা পেয়েছি। তোমরা যদি পাস্ট ইনডেফিনাইট এর আরো কোনো ভিডিও চাও ভয়েস চেঞ্জে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং তোমাদেরকে একটা সুখবর দিই, সেটি হচ্ছে তোমাদের ডাব অ্যান্ড ডাথের বা তুলসী প্রকাশনের যে বই রয়েছে, সেই বইয়ের প্রত্যেকটি ভয়েস চেঞ্জ, প্রত্যেকটি গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট বা প্র্যাকটিসের কোশ্চেন বান্স রয়েছে, সেই কোশ্চেন বান্স কিন্তু আমি সলভ করিয়ে দেবো। তোমরা যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু তোমরা ভুল করছো। তোমাদের ক্লাসে পড়ছো 8, 9, 10, 11, 12 প্রত্যেকটি গ্রামারের পার্ট কিন্তু আমি এখানে সলভ করে দেবো। তোমরা ক্লাসটি অবশ্যই মন দিয়ে দেখবে। ওকে, so my dear lovely students, now we are going to the next part, the third part of the video, future indefinite tense. তো future indefinite tense এর স্ট্রাকচার আমি লিখেছি দেখো, নর্মাল টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ভি ওয়ান প্লাস অবজেক্ট। সেম প্রেজেন্ট ইনডেফিনিট যে টেন্স ছিল, সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কি রয়েছে দেখো, সাবজেক্ট, ভি ওয়ান, অবজেক্ট। এর ভিতরে পার্থক্য কোথায়, শুধু একটা শ্যাল অথবা উইল আমি যোগ করেছি। তো শ্যাল উইলের কারণে কিন্তু সেটা কি হয়ে গেছে, ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার তোমরা জানলে, এবং এর প্যাসিভ ফর্ম কি হবে, এর প্যাসিভ ফর্ম দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি প্লাস ভি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। অর্থাৎ অ্যাকর্ডিং টু অল স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচারে তোমরা কি কমন ফিল করেছো দেখো, এখানে কি রয়েছে, বাই ভি3, এখানে কি রয়েছে, বাই ভি3, এখানে কি রয়েছে, বাই ভি3, আছে না? সবগুলো স্ট্রাকচারে কি রয়েছে, বাই ভি3, তাই না? এবং সাবজেক্ট অবজেক্ট এটা কিন্তু একদমই কমন। এই পাঁচটি জিনিস কিন্তু তোমাদেরকে খুব কমন। এবং শুধু পার্থক্য কোথায় রয়েছে, যেখানে অক্সিলিয়ারি ভার্ব হয়েছে, শ্যাল উইল বি হয়েছে, এখানে অ্যাম ইজ আর, এখানে ওয়াজ আর, এটাই জাস্ট শুধু পার্থক্য। তো এই পার্থক্য আমরা কিন্তু এখনো বুঝতে পারি না। তো তোমরা যারা নতুন রয়েছে তারা কিন্তু এই ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং ভিডিও শেয়ার করবে যত বেশি, তত কিন্তু এই ভিডিওর তোমাদের মধ্যে সবাই ডাউট ক্লিয়ার করে ফেলবে। হি উইল মিট মাই ফাদার, সে আমার বাবার সাথে দেখা করবে, তাই না? তা কার সাথে দেখা করবে, মাই ফাদার। মাই ফাদার কি এখানে অবজেক্ট, তাই তো? তাহলে মাই ফাদারকে যখন সাবজেক্ট হিসাবে লিখবো, তাহলে মাই ফাদারের পর কি বসবে? আমি বলে রাখি, এখানে কিন্তু কোনো জায়গায় এস বাই এস যোগ হবে না, কারণ ফিউচার টেন্স, এখানে মডেল রয়েছে শ্যাল উইল, তাই তো? মাই ফাদারের পরে তুমি চোখ বুঝে কি বসাবে, উইল। ওকে, এখানে তোমাদের কি সমস্যা হয় সেটা হচ্ছে কোথায় শ্যাল বসাবে এবং কোথায় উইল বসাবে। শ্যাল হচ্ছে ফার্স্ট পার্সনের পরে, এবং বাকি যে পার্সন গুলো রয়েছে থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন এবং অন্যান্য সমস্ত নামের পরে কিন্তু অবশ্যই উইল বসে। এবার তোমরা যদি মনে করো অবশ্যই জোর প্রদান করে বোঝা, তাহলে সমস্ত পার্সনে কিন্তু কি বসাতে পারো, উইল বসাতে পারো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে মাই ফাদার উইল কি হতে পারে, এবার মাই ফাদার উইল এর পরে কিন্তু আমরা দেখো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার এখানে বি বসাবো। ওকে, তাহলে মাই ফাদার উইল বি, মিট এর থার্ড ফর্ম কি হবে, স্ট্রাকচারে কিন্তু থার্ড ফর্ম রয়েছে, এই থার্ড ফর্ম কি হবে, মেট, এমইটি, মেট। ওকে, তাহলে মাই ফাদার উইল বি মেড, তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই বসাবে এবং হিটা কি হবে, হিম। আমি আগেও কিন্তু তোমাদের বলেছি, তোমরা এই এখানে যে লাল কালি দিয়ে লেখা রয়েছে এই পুরোটা কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে। এটা যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ শিখতে পারবে না। ভয়েস চেঞ্জ সব ঠিক করবে, ভি3 বাই সব ঠিক করবে, শুধু অবজেক্টিভ সাবজেক্ট করার সময় তোমরা ভুল করবে। যদি নাউন না থাকে তাহলেই তোমরা সমস্যায় পড়বে, কারণ কি প্রোনাউন তোমাদের জানতেই হবে। তো প্রোনাউন ভিডিও আমি অবশ্যই আপলোড করেছি, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও, লিংকে ক্লিক করবে এবং ফটাফট ভিডিও দেখে নেবে। she will talk to me, এখানে দেখো একটা প্রিপোজিশন আগমন হয়েছে, টকের পরে সব সময় প্রিপোজিশন কি বসে, টু, না, অপ বসে। ওকে, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানিও, তখন কিন্তু অবশ্যই বলবো। ওকে, উইল টক টু মি, তাই তো, she will talk to me। তো এখানে অবজেক্ট কি রয়েছে, মি, কার সাথে বা কাকে বা বলবে, তাই তো, কাকে সে কথা বলবে। তো অবজেক্ট মি, মি থাকলে ওটা সাবজেক্টিভ ফর্ম কি হবে, আই। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আয়ের পরে আমরা কি বসাবো, শ্যাল। খেয়াল রাখবে ফার্স্ট পার্সনে শ্যালের কথা বলেছি, তো আই শ্যাল, তারপরে কি হবে, বি। টকের থার্ড ফর্ম কি হবে, টকড। সব সময় ফাইনাইট যে ভার্বটি থাকে সেটাকে নন ফাইনাইট ভার্বে পরিণত করতে হয়, এটা কি হবে, টকড। ওকে,
তারপরে টু অ্যাজ ইউজুয়াল টু বসবে এবং এরপরে বাই বসাতে টু বাই সি থাকলে হবে কি হার। ওকে, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো দে উইল সিং সংস, তারা গানগুলো গাইবে, তাই তো? তাহলে তারা যখন গানগুলো গাইবে তাহলে এখানে সংস রয়েছে প্লুরাল, তোমরা মনে করো প্লুরাল বলে তাহলে উইল এর সাথে কি কোনো কিছু যোগ হবে? নো, এখানে মডাল ভার্বের সাথে প্লুরাল সিঙ্গুলার কোনো পার্থক্য নেই, সেম হবে। তো সংস লিখবো আমরা অবশ্যই যথারীতি সংস, এরপরে কি হবে উইল অ্যাজ ইউজুয়াল উইল বি, সিং এর থার্ড ফর্ম তোমাদেরকে সাং লিখতে হবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম তোমাদেরকে জানতে হবে। যদি ভার্বের থার্ড ফর্ম না জানো তাহলে তোমরা কোনো ভয়েস চেঞ্জ করতে পারবে না। প্রত্যেকটা ভয়েস চেঞ্জের সিমিলার জিনিস আছে, ভি3 বাই, টু ফর ইত্যাদি থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম তোমরা বাই লিখতে পারবে। ওকে, 20% ক্ষেত্রে বাই হবে। তো সংস উইল বি সাং, তারপরে কি করবে একটা বাই, দে থাকলে দেম, অ্যাজ ইউজুয়াল আনচেঞ্জড। ওকে, দেখো আই শ্যাল উইন দ্য ম্যাচ, ম্যাচ MATCH ম্যাচ। ওকে, তাহলে আমি কি জিতবো? ম্যাচ। তাহলে লেখো এখানে সবাই ম্যাচ, দ্য ম্যাচ উইল, এখানে কিন্তু শ্যাল হবে না, এখানে অবশ্যই উইল লিখতে হবে। উইল বি, উইন এর থার্ড ফর্ম কি হবে? ওয়ান। তোমরা এই ওয়ান উচ্চারণটি কিন্তু তোমরা ওন বলে থাকো, এটা ভুল। ওকে, প্রোনাউন্সিয়েশনের ক্লাস আমি অবশ্যই দেবো, এমনি নর্মাল কিছু প্রোনাউন্সিয়েশনের আমি ক্লাস দিয়েছি, যেমন মান্থ দিয়েছি, ডেস এর ক্লাস দিয়েছি। ওকে, স্পোকেন ইংলিশের যদি কোনো ক্লাস করতে চাও তাহলে কিন্তু আমি 91 ডেস এর একটি সেশন তোমাদের করাচ্ছি এবং অলরেডি দুটি ক্লাস আমি আপলোড করেছি, অনেকেই ভিডিওটি লাইক করেছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নিও এবং ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাভ ভার্ব এবং বি ভার্বের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। চলো, দ্য ম্যাচ উইল বি ওয়ান, এখানে কি হবে? WON, ওয়ান, তাই না? এটা উচ্চারণ কিন্তু অনেকে, আমিও ছোটবেলাতে কিন্তু ওয়ান বলতাম, ওন, ওন কিন্তু হবে না, ওন কি হবে সেটা OWN, ওন, যেটাকে আমরা কি বলে থাকি ওন মানে নিজের, এটা কিন্তু ওন নয়, এই সেই ওন নয়, কিন্তু এটা কিন্তু ওয়ান হবে। ওকে, উইল বি ওয়ান বাই, আই থাকলে কি হবে? মি। ওকে, কারেক্ট। রোহিত উইল মেক সামথিং, তাহলে রোহিত কি তৈরি করবে? কিছু, তাহলে সামথিং লিখবো আমরা এখানে, সামথিং উইল বি, মেক এর থার্ড ফর্ম কি হবে? মেড। তোমরা কিন্তু অনেকে মেকড আছে বলে পিছনে যোগ করে, এটা কিন্তু স্ট্রং ভার্ব, মনে থাকবে। স্ট্রং ভার্বের ক্ষেত্রে কিন্তু কোনো সেই নিয়ম খাটবে না, শুধুমাত্র যে ভার্ব আমরা উইক ভার্বের কথা বলে থাকি সেই উইক ভার্বের পরে কিন্তু সেই ইডির ফর্মুলা কাজ করবে, যেটা আমি একটু আগে বললাম। পাস্ট টেন্স যা থাকবে সেটা কিন্তু থার্ড ফর্মে হবে। ওকে, ওটা কিন্তু সেম কখনো স্ট্রং ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ডিটেলস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, তাহলে কি হবে? সামথিং উইল বি মেড বাই রোহিত। ওকে, সো এই ছিল আজকের ক্লাস, আমি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। এবং ভিডিওর শেষে তোমাদের সবাইকে বারবার বলে থাকি বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এই ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। ওকে, এবং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এবং পরের ভিডিওতে কিন্তু কন্টিনিউয়াস মোডের ভয়েস চেঞ্জ আমি করাতে চলেছি, তোমরা অবশ্যই ক্লাসগুলোতে জয়েন করবে। টাটা।